খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়। সংগঠক ইশরাক হোসেন, মির্জা আব্বাস, মনিরুল হকদের পাশাপাশি সাবেক ফুটবলার মেজর হাফিজ উদ্দিন এবং সাবেক ভলিবল তারকা এহসানুল হক মিলন যাচ্ছেন সংসদে। ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতনকেও দেখা যাবে জনপ্রতিনিধিদের তালিকায়। তবে হেরে গিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিশ্বকাপে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। 3 থেকে 4 গুণ দামে কালোবাজারিরা বিক্রি করছে টিকিট। কলম্বোয় সমর্থকদের চাপে ঠাঁই মিলছে না হোটেলেও। তবে ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ম্যাচের দিন বিকেলে 50 থেকে 70% বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। পূর্ণাঙ্গ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে এখন মাঠে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাবু ভাই, আজকে প্রকৃতিতে একটা পরিবর্তনের আভাস। বসন্তের প্রথম দিন আজকে। একই সঙ্গে বাংলাদেশেও একটা পরিবর্তনের আভাস মিলছে। বাংলাদেশে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের বিষয়গুলো, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই হাওয়াটা কতটুকু লাগবে বা কেমন পরিবর্তন আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ। অবশ্যই আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে। দেশের মানুষ সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়াঙ্গন নিয়ে অতি আপনার সব সময় খুব সিরিয়াসলি দেখেছে। কারণ আপনারা জানেন 2001 থেকে 2006-07 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন সময়, সেই সময় আমাদের ক্রিকেট অঙ্গনটা কীভাবে এগিয়েছিল, অর্থাৎ ক্রিকেটকে আমরা কোথায় নিয়ে গিয়েছিলাম, সেটার ধারাবাহিকতাই কিন্তু তারপরে অনেক বছর কিন্তু চলেছে। তারপরে কিছুটা ছন্দপতন হলেও এখন কিন্তু ক্রিকেটের একেবারে বেহাল অবস্থা। অর্থাৎ আমি বলবো যে গত 6ই অক্টোবর যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা একেবারে অবৈধ পন্থায় হয়েছে, বিভিন্ন অনিয়মের ভিতরে হয়েছে। সুতরাং আমরা এই নতুন সরকারের কাছে চাই যে তারা যাতে এই অনিয়মগুলিকে দূর করে দেয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু নিয়মের ভিতরে থাকতে চায় এবং সঠিক পন্থায় যে নির্বাচনগুলি করতে চায়। এটার অতীতেও যেমন আমরা দেখেছি এবং ভবিষ্যতেও দেখতে পাবো। সুতরাং আমরা আশা করছি যে অনিয়মগুলি হয়েছে, সেই অনিয়মগুলির ফলেই কিন্তু আজকে ক্রিকেটের কি বেহাল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। যে আমাদের ঘরোয়া ক্রিকেটের কি করুণ অবস্থা, সেখানে লিগ হচ্ছে না, অনেক দলকে বাদ দিয়ে দিচ্ছে, প্রিমিয়ার ডিভিশনের অনেক দল খেলবে না, নানান সমস্যার জর্জরিত। আর আরেকটি কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের এই যে ক্রিকেটের যে উত্থান হয়েছে, সেটা কিন্তু এই আমাদের ক্লাব, বিশেষ করে ক্লাবগুলি দিয়েই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা আজকে এই পর্যায়ে এসছে। সেই ক্লাবগুলিকে বিগত বেশ 5ই আগস্টের পরে যারা বসেছিল বা বসে আছে বিসিবিতে, তারা কিন্তু হেয় প্রতিপন্ন করেছে, ক্লাবগুলিকে ইনসাল্ট করেছে, সংগঠকদের বিভিন্ন রকম অপমান করেছে। সুতরাং এই অনিয়ম এবং সর্বোপরি যে নির্বাচনকে কলুষিত করেছে, সব কিছু কাটিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি মনে করি যারা ক্রীড়াঙ্গনের সাথে থাকবে, ক্রীড়ামন্ত্রী হবে, তারা এই অনিয়মগুলি খতিয়ে দেখবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। ভাই, ক্রীড়াঙ্গন বলতে তো শুধু ক্রিকেট না, ক্রিকেট ক্রীড়াঙ্গনেরই একটা পার্ট। আমরা দেখছি যে গত পরশুদিন যে নির্বাচনটা হয়েছে, সেখানে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব জয়লাভ করেছেন এবং সামগ্রিকভাবে পুরো ক্রীড়াঙ্গনেরই তো একটা পরিবর্তন হয়তো তারা প্রত্যাশা করছেন। আপনি অনেকদিন ধরে ক্রিকেট সংগঠক না, শুধু আপনি ক্রীড়া সংগঠক হিসেবে আমরা আপনাকে চিনি, তো সেই হিসেবে আপনি বলবেন যে আমাদেরকে পুরো ক্রীড়াঙ্গনটাকে আসলে কিভাবে কি ধরনের পরিবর্তন সেখানে দরকার? আপনি জানেন, একটি দেশকে
একটি দেশ কিভাবে এগিয়েছে সেটা বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের যে মানে পারস্পরিক যে কিভাবে দেশ কাজ করছে, আমাদের এখানে কতটুকু কাজ করার স্বাধীনতা আছে, সব কিছু মিলে। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের ক্রীড়াঙ্গন কতটুকু এগিয়েছে এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে কতটুকু আমাদের ছেলেরা এই ক্রীড়ামুখী হচ্ছে। এবং ক্রীড়াঙ্গন দিয়ে কিন্তু বিশ্বের দরবারে অনেক দেশ কিন্তু আজকে সুপরিচিতি লাভ করেছে, সেটার ব্যতিক্রম কিন্তু বাংলাদেশে নয়। সুতরাং আমাদের যে খেলাধুলা আছে, ফুটবল, হকি, ক্রিকেট, শুটিং, অ্যাথলেটিক্স, সুইমিং, প্রত্যেকটি খেলাধুলায় কিন্তু আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার বা খেলোয়াড় আছে। সেই খেলোয়াড়দেরকে কিভাবে আমরা গাইড করব বা ফেডারেশনগুলিকে কিভাবে স্বচ্ছতার আওতায় আনতে হবে, সেগুলি নিয়ে কিন্তু এখন কাজ করার সময়। আমরা দেখেছি বিগত সময় কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু ক্রীড়াঙ্গন কিন্তু ছিল একেবারে সরকারের নিয়ন্ত্রণে। সুতরাং এখানে ভালো সংগঠকরা কিন্তু আসার কোনো সুযোগ থাকতো না। তাদের মানে আদর্শে, তাদের মতাদর্শে যারা বিশ্বাসী তারাই কেবল থাকতো, তারা যোগ্য হোক আর অযোগ্য হোক সবাইকে ওখানে স্থান দিত। কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে যে পরিবর্তন এসছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র জনতারা যে আন্দোলন করেছে, সেটার ফলে যারা এসেছিল তারাও কিন্তু এটা থেকে খুব একটা যে বেরিয়েছে সেটা আমরা মনে করি না। কারণ হলো আমরা দেখেছি যে ক্রীড়াঙ্গনকে কিভাবে কলুষিত করেছে গত 1-1.5 বছর। সুতরাং সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এখানে ক্রীড়াঙ্গনের কিন্তু অতি পরিচিত মুখ অনেকেই কিন্তু নির্বাচিত হয়েছে, যারা এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অনস্বী ভূমিকা পালন করেছে। সুতরাং আমরা চাই যে সবাই এটার সাথে ইনভলভ থাকবে। আমরা ক্রীড়াঙ্গনকে কিন্তু তারপরেও রাজনীতির বাইরে রাখতে চাই। বর্তমান সরকারের মাননীয় চেয়ারপারসন যিনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, উনিও চান যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে। সুতরাং এটা যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু ক্রীড়াঙ্গন যে হারানো গৌরবটা সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। এবং তাদের কিছু ভূমিকা রাখতে হবে যাতে আমাদের এখানে ক্রীড়াঙ্গন যে কলুষিত হচ্ছে সেই কলুষিত থেকে দাগটা যাতে মুছে যায়। বাবু ভাই, আপনি একজন নিখাত সংগঠক হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সবাই এই কথাটা বলেন যে ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই, এবং রাজনীতিবিদরাও এই কথাটাই বলেন যে আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই, কিন্তু আমরা সব ফেডারেশনেই দেখি হচ্ছে রাজনীতিবিদরা বসে আছেন শীর্ষ আসনগুলোতে। এবং ক্রিকেট, ফুটবলে তো সেটা অনেক বেশি। ফুটবলে হয়তো সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ থাকে না, তারপরে যে সরকার আসেন সেই সরকারেরই পক্ষের লোকজনকে আমরা দেখি ফুটবলে। তো সবাই এই কথাটা বলেন যে রাজনীতি মুক্ত আমরা রাখতে চাই, কিন্তু রাজনৈতিক লোকজনই যদি সেখানে বসেন তাহলে কি রাজনীতি মুক্ত রাখা হলো কিনা? আমি একটি কথা বলতে চাই, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে রাজনীতি করলেই সে ক্রীড়া সংগঠক হতে পারবে না, এই ধরনের কোনো কিন্তু নিয়ম নেই। সুতরাং আমাদের এখানে কিন্তু অনেক রাজনীতিবিদ আছেন যারা অনেক ভালো সংগঠক, যারা নিরপেক্ষভাবে খেলাধুলা পরিচালনা করে বোর্ডে আসতে চায়। তারা কিন্তু অতীতে আমরা দেখেছেন, আপনি 2001 থেকে 6 পর্যন্ত বা 7 পর্যন্ত আপনি দেখেন বোর্ডে কারা ছিল, অনেকেই কিন্তু ছিল, অনেক ভালো ভালো ক্রীড়া সংগঠক ছিল। সুতরাং সব ক্ষেত্রে কিন্তু সব ফেডারেশনেই। তো আমরা চাই যে এখানে যারা খেলাধুলার সাথে বেশি মাত্রায় জড়িত, যাদের দিয়ে আমাদের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে, তারা এটা সম্পৃক্ত থাকুক। সে রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কারণ তার তো ক্রীড়া সংগঠক হওয়ার মানে এটা কোনো বাধা নয়, এটা হতেই পারে। এইরকম অনেকেই আছে যারা ভালো ক্রীড়া সংগঠক এবং পাশাপাশি রাজনীতি করে, এটা হতে পারে, এটা ব্যতিক্রম কিছু নয়। তবে তাদের অ্যাক্টিভিটিজই বলে দিবে তারা কতটুকু রাজনৈতিক মুক্ত না হস্তক্ষেপ করছে। সেটাই, অনেক খেলোয়াড়ও রাজনীতিতে এসেছেন এবং তারা নির্বাচিত হয়েছেন, এবং তারাই হয়তো ক্রীড়াঙ্গনকেও সামলাবেন বা দেখবেন। আমরা আশা করব তাদের হাত ধরে পরিবর্তনটা আসবে। আমরা আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইবো, এই যে 1 থেকে 6-7-এর আলাপ আপনি করছিলেন, সেই সরকারটাই আবারও ক্ষমতায় এসছে, আবারও দেশকে শাসন করবেন সামনে। আপনারা তখন তাদের সঙ্গে কাজ করেছেন, এই সরকার আসলে কতটা ক্রীড়া বান্ধব, আপনারা তাদেরকে কিভাবে দেখেন? ডেফিনেটলি আপনি দেখেন, আপনি যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পারবেন যে 1975 সালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন প্রেসিডেন্ট হন এবং দেশের দায়িত্বভার গ্রহণ করেন, ক্রাইসিস মোমেন্টে উনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং দেশকে শুধু স্বাবলম্বী নয়, গণতন্ত্রের ফিরিয়ে আনার ক্ষেত্রে, বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করেছিলেন। দেশকে কোথায় নিয়ে গেছিলেন? তখন বিশ্বের দরবারে একটি প্রতিষ্ঠিত দেশ হিসেবে সে মানে তখন কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং খেলাধুলা কিন্তু তখন যত রকম ভালো ভালো খেলা তখন কিন্তু এগুলি এসেছিল। আমি একটি এক্সাম্পল না দিলেই নয়, আপনি 1977 সালের মানে 76-এর শেষের দিকে আমাদের জাতীয় দলের সমস্ত ক্রিকেটাররা যারা খেলতো তারা কিন্তু একটু শঙ্কিত হয়ে গেছিল যে ক্রিকেট খেলাটা বাংলাদেশে থাকবে কিনা। আমি ক্রিকেটের লোক, সেজন্য ক্রিকেটটা, অন্যান্য খেলার ক্ষেত্রে একই অবস্থা কিন্তু। এবং তখন কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের ক্রিকেট কি থাকবে, বা আমরা কি বিশ্ব দরবারে কি আমরা যে
খেলাধুলা করি, ক্রিকেট খেলি, সেটা কি পরিচিতি লাভ করবে কি না। উনি স্ট্রেট বলেছিলেন যে ইনশাল্লাহ আমাদের ক্রিকেট খেলা থাকবে এবং ক্রিকেট বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। এবং তিনি তখন কিন্তু এমসিসিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। জি। এবং আমি যতটুকু আমার মনে পড়ে 7ই জানুয়ারি 1977 সালে প্রথম 3 দিনের একটি বেসরকারি টেস্ট ম্যাচ হয়েছিল, সেটা দিয়েই কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট পরিচিতি লাভ করে এবং জানে যে বাংলাদেশের ছেলেরা অনেক ভালো খেলে। এবং সেটা দিয়ে এবং অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে কিন্তু ফুটবল বলেন, অন্যান্য যত খেলাধুলা আছে সেগুলির ব্যাপারে উনি কিন্তু তখন বিভিন্ন ফেডারেশন মানে তৈরি করা, বিভিন্ন ভালো ভালো সংগঠকদের ইনভলভ করা, সেগুলি তখন থেকে শুরু হয়েছিল। তারপরে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় উনি সাংঘাতিক খেলাধুলা পছন্দ করতেন, মানে সব কিছুতে এগুলি খোঁজখবর রাখতেন। পাশাপাশি একজনের কথা না বললেই নয়, জনাব তারেক রহমান, তো উনি তো মানে সাংঘাতিক খেলা পাগল এবং উনি নিজেও টুকটাক অনেক খেলাধুলা করতেন, ব্যাডমিন্টন থেকে শুরু করে অনেক কিছু, এবং পছন্দ করতেন, খেলা দেখতেও পছন্দ করতেন। এবং তার পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকো, যার কথা না বললেই নয়। আপনি জানেন আমরা ক্রিকেটে তার ভূমিকার জন্য তাকে আধুনিক ক্রিকেটার রূপকার হিসেবে আখ্যায়িত করেছিলাম। এবং বাংলাদেশের ক্রিকেটার যত ক্রিকেটার আছে, যত রকম মানে মানে আপনি দেখেন প্রাক্তন ক্রিকেটার, ভবিষ্যতে যারা জুনিয়র ক্রিকেটার আছে, সবাই কিন্তু এক বাক্যে বলবে যে উনি যে, বা ক্রীড়া সংগঠক যারা আছে, উনি যে ভূমিকা রেখেছিলেন ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য, সেটা অনস্বীকার্য। এবং উনি ওনার সময় কিন্তু এই যে পাইপলাইনে ক্রিকেটার তৈরি করা, বিভিন্ন ফ্যাসিলিটিস থেকে শুরু করে যত রকম ক্রিকেটারদের সুবিধা দেওয়া, ভালো ভালো খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে ইনভলভ করা, সব কিন্তু উনি করেছিলেন। একটি এক্সাম্পল না দিলেই নয়, এই যে ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলা হতো, হকি হতো, ক্রিকেট হতো, সব ধরনের খেলা হতো। এবং যখন ক্রিকেট হতো, ক্রিকেটে জানেন অনেক সময় লাগে মাঠ তৈরি করতে, পিচ তৈরি করতে। সুতরাং এই ফুটবল ফেডারেশন এবং অ্যাথলেটিক ফেডারেশন ছিলেন তখন ওইখানে, তারা বলেছিল যে একটি মাঠের জন্য আমাদের খেলাগুলি হারিয়ে যাচ্ছে। তখন জনাব আরাফাত রহমান কোকো কিন্তু একটি সিদ্ধান্ত নিতে ভুল করেননি। উনি মিরপুর স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করেছেন, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এবং তখন কিন্তু নিন্দুকেরা অনেক সমালোচনা করেছিলেন যে এটা সম্ভব নয়, কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটি স্টেডিয়ামকে তৈরি করা যায়, এবং এশিয়ার ভিতরে অন্যতম সেরা স্টেডিয়াম এটা। তারপর আরেকটি জিনিস উপলব্ধি করেছিলেন, যে সেটা হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ক্রিকেটাররা আছে তারা অফ সিজনে কি করবে। অফ সিজনে খেলাধুলা এমন জিনিস যে সারা বছর যদি অনুশীলন না করেন তার কিন্তু পারফরমেন্স ধরে রাখা সম্ভব নয়। উনি ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক তৈরি করে দিয়েছিলেন। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্র্যাকটিস মাঠ, তারপর স্টেডিয়াম তৈরি করা, এগুলি করে কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে না, পাশাপাশি ফুটবল অন্যান্য খেলাও কিন্তু সমান তালে এগিয়েছে। সুতরাং এটাতে বোঝা যায় যে আমাদের এই সরকার কতটা জিয়া পরিবার কিভাবে ক্রিকেটে ইনভলভ ছিলেন। রাইট বাবু ভাই, আমরা আপনার সঙ্গে এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করবো, আরো অনেক হিস্ট্রি শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, একটু বিরতি থেকে ফিরে আসবো। দেখছেন এখন মাঠে নিচে একটু বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বাবু ভাই, আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে যখন বিএনপি এর আগে 2001 থেকে 2006 যখন ক্ষমতায় ছিল, সেই সময়টায় প্রধানমন্ত্রীর পুত্র আরাফাত রহমান কোকো, তাকে আমরা বিসিবিতেও দেখেছি, তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। সেই সময়কার অনেক কথা আমরা শুনি, বলা হয় যে আপনিও বলছিলেন যে পাইপলাইনটা তখন তারই করে দেয়া, একই সঙ্গে নানা অন্যায় অনিয়মের বিরুদ্ধেও তিনি বেশ সক্রিয় ছিলেন বলে জানা যায়। আপনারা নিশ্চয়ই সামনে থেকে দেখেছেন সেসব। অবশ্যই, কারণ সে ছিলেন এমন ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন যে উনি কোনো অন্যায় পছন্দ করতেন না। এখন আমাদের বোর্ডে তো অনেক রকমের লোকই থাকতে পারে, ওনার চোখে বা ওনার নজরে যদি কখনো কোনো কেউ অন্যায় করেছে, এটা এসছে, উনি সাথে সাথে তাকে বের করে দিতেন। সে হোক এমপি, হোক কোনো কমিটির, হোক তার বন্ধু, কাউকেই স্যাক্রিফাইস কনসিডার করতো না। কারণ ক্রিকেট বোর্ডটাকে উনি মনে করতে এটা আমার আমানত এবং এটার পরিচালনার দায়িত্ব আমরা পেয়েছি, এরকমভাবে মনে করতো। এবং কোনো জায়গায় কোনো অন্যায় হলে সে এটা সহ্য করতে পারতেন না, আমরা এটা দেখেছি। আর দায়িত্বের ব্যাপারে সাংঘাতিক সিরিয়াস ছিল। কেমন একবার রাত 1:30-2টার দিকে ঢাকা স্টেডিয়ামে একটু সামান্য সমস্যা হয়েছিল, তখন উনি বললো যে আমি ফোন করি যে এই প্রবলেমটা হয়েছে, এবং বলে যে একটু অপেক্ষা করেন, এবং আধা ঘন্টার ভিতরে সে মাঠে উপস্থিত, উইদাউট এনি প্রটোকল, এনি সিকিউরিটি। তখন তো ওনার এগুলি কিছু ছিল না, এবং যথাযথ সে দায়িত্বের প্রতি কত সিরিয়াস ছিলেন যে উনি এগুলি সমাধা করে আবার রাত্রে 3টা-3:30টার দিকে একাই চলে গেল। আমি বললাম যে 2-1জন সাথে কিছু লাগবে না, ইনশাল্লাহ আল্লাহ আছে আমাদের সাথে, ইনশাল্লাহ। এরকম সিরিয়াস ছিল। এবং আরেকটা ক্ষেত্রে আমি আপনাকে বলি যে কিভাবে অনেস্ট ডিসিশন নিতেন উনি।
আমি একটি কথা বারবার বলি এই কারণে যে অনেকে এগুলি জানে না। এই যে আমাদের যারা আম্পায়ার ছিলেন, একদিন একটা লোকাল লিগের খেলা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম আবহনী মাঠ হিসাবে যেটা পরিচিত, সেখানে উনি আর আমি একসাথে খেলা দেখছি, তখন ডিএইচএস ভিক্টোরিয়া খেলা হচ্ছে, ঠিক আছে। তো ওই খেলাটায় ডিএইচএস যদি জিতে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে, হারলে হয়তো আরও পেঁয়াজগুজ লাগবে। তো ওখানে বিদেশি আম্পায়ার আছে একজন, আর আমাদের নাদির শাহ আছে এক পাশে আম্পায়ার, উনি কিন্তু ভালো আম্পায়ার ছিলেন নাদির শাহ। এবং নাদির শাহর এন্ড থেকে পরপর ডিএইচএস এর এগেনস্টে দুটো এলবিডব্লিউ দিল, একটা আকরাম খান আর একটা কোনো ফরেন রিক্রুট, বেস্ট দুটা প্লেয়ারকে। উনি তখন মানে দেখতেছে আর মানে ডিএইচএস হেরে যাবে এরকম একটা ইয়া হয়েছে। তো এগুলি সব কিছু দেখলো, খেলাধুলা শেষ, মানে খেলা শেষ হলো এবং খেলার রেজাল্ট যথারীতি খুব সম্ভবত ডিএইচএস হেরে গিয়েছিল। এবং যেটা তারপরে বেশ কিছুদিন পরে, মানে 1 সপ্তাহ বা 15 দিন পরে আমাদের এই ইন্টারন্যাশনাল আম্পায়ার প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশে 3 জন থাকে, সেখানে নতুন প্যানেল নিয়োগ দেওয়া হবে এবং আমরা যথাযথ নিয়মে আর কি আমাদের একটা কমিটি ছিল, আমি, শাহানুল কবির শাহিন সাবেক এমপি এবং আম্পায়ার্স বোর্ডের চেয়ারম্যান কাজী এসম ইস্যু, সালাহ হোসেন টুটুল, আমরা এই 4 জন বসছি যে কাকে করা যায়। তারপরে আমরা আরাফাত রহমান কোকোর সাথে কথা বলে এটা ঠিক করব। তো আমরা মোটামুটি ঠিক করলাম যে 2 জন ঠিক করেছি, থার্ডটা কেউ বলছে না। তো আমি বললাম যে, প্রস্তাব করলাম যে নাদির শাহ হতে পারে। তখন সবাই কিন্তু দ্বিমত প্রকাশ করেছে যে 1 সপ্তাহ আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এই জিনিস আমাদের দ্বারা সম্ভব না বলা, করবে না। ওই এইরকম এলবিডব্লিউ দিয়েছে, এই সে আবিজাবি ডিএইচএস এর বিরুদ্ধে সে সিদ্ধান্ত দিয়েছে, এটা সম্ভব না। তো যাক, আমরা বসার পরে আমি ওনাকে, এটা গল্পের ছলেই বলি, ওনাকে 2টা নাম বলার পরে বলে থার্ড নাম্বার বলেন, তো থার্ড নেম বলেন। তো আমি অনেক চিন্তা ভাবনা করে, কেউ বলছে না, তো আমি বললাম যে আমার একটা চয়েস আছে, ঠিক আছে। তো আমি বললাম যে এটা নাদির শাহ হতে পারে, নাদির শাহ আমার পছন্দ নাদির শাহ। তো উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল, বেস্ট চয়েস। আচ্ছা, আপনি মনে করেন এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, খালেদা জিয়ার ছেলে, তারেক রহমানের ভাই। এই সিদ্ধান্ত এটা নিবে কেউ স্বপ্নেও চিন্তা করেনি। এবং সে বলছে উনি অত্যন্ত ভালো আম্পায়ার, অনেস্ট আম্পায়ার, ঠিক আছে, তাকে দিয়ে ভালো আম্পায়ারিং হবে। তো এটা যদি অন্য সময়কার অন্য সরকারের সময় এটা হতো, ওই আম্পায়ার এই সিদ্ধান্ত দেওয়ার ফলে মাঠ থেকে বেরোতে তো দূরের কথা, এবং এই আবার ইন্টারন্যাশনাল প্যানেল আসে, এটা অনেক দুরূহ ব্যাপার হয়ে যেত। সুতরাং দায়িত্বের প্রতি সিনসিয়ারিটি, অনেস্টি সব কিছুই এখানে আমরা দেখতে পেয়েছি। এবং ক্রিকেটটা এমনিই আগায়নি, উনার বলিষ্ঠ নেতৃত্বে, এবং জনাব তারেক রহমানও অনেক গাইড করেছেন সমস্ত ক্রীড়াঙ্গনকে কীভাবে ঢেলে সাজানো যায়, কীভাবে এগিয়ে নেওয়া যায়, সব কিছুতেই ওনার কম বেশি ইনভলভমেন্ট ছিলেন। তো আমরা দেখেছি জিয়া পরিবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে এগিয়ে নিয়ে গেছে। এগুলি রিসার্চ করার মতো বিষয়। আমরা এগুলি যদি রিসার্চ করি আরও সুন্দর সুন্দর তথ্য পাবো ইনশাল্লাহ। বাবা ভাই, এই যে এই এত সুন্দরভাবে আপনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে বা অনিয়মের বিরুদ্ধে তারা এতটা সক্রিয় ছিলেন বা এরকম অনেস্ট ডিসিশন তারা নিয়েছেন, সেখান থেকেই ক্রিকেটটা আবার পেছনের দিকে হাঁটা শুরু করলো। সেখান থেকে আমরা দেখলাম বিগত সরকারের আমলে বা যেভাবে হলো, আপনারা ওই সময়টাতে আপনারা কি ধরনের ভূমিকা নিয়েছিলেন, আমরা বা কি করেছেন, সেসব নিয়ে আমরা আরো আলোচনা করব। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার, আপনারা দেখছেন এখন মাঠে। বাবা ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে বিসিবিতে আপনারা যেভাবে দেখেছেন, এরপরে আপনারা ছেড়ে গেলেন, চলে গেলেন, এরপরে বিসিবিতে কি কি হয়েছে, নানা রকমের অনিয়ম দুর্নীতির কথা আপনি বলেছেন। 5ই আগস্টে সরকার পতনের পরই 6 আগস্টই আপনি বিসিবিতে গিয়েছিলেন আমি যতটুকু জানি, এবং সেখানে আপনি বলেছিলেন নানা ধরনের অনিয়মের কথা, দুর্নীতির কথা আপনারা যেভাবে চালিয়েছিলেন। এরপরে আপনি তো ভালোভাবেই জানার কথা, কোন কোন জায়গায় কি কি দুর্নীতি হয়েছে, কি কি অনিয়ম হয়েছে, আমাদেরকে একটু জানাবেন। সমস্ত জিনিসই দেখেন, আমরা বোর্ডে থেকে আমাদেরকে জানেন তো রিজাইন দেওয়া বাই ফোর্স, আমাদেরকে রেজিগনেশন লেটার দেওয়া, মানে আমরা দিতে হয়েছিল আপনাদেরকে। হ্যাঁ, দিতে হয়েছিল, আমরা বাধ্য হয়েছিলাম। এবং তারপরে যে নির্বাচিত বোর্ড ছিল, তারপরে গত 15 বছর বা 17 বছর আমরা দেখেছি যে একটাও সঠিক পন্থায় নির্বাচন হয়নি। এবং যে সমস্ত দুর্নীতির কথা আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং দুদকের রিপোর্টে দেখেছি, সেটা একেবারে ভয়াবহ জিনিস। তো এগুলি তো আমরা আশা করি না। ক্রীড়াঙ্গনটা থাকবে সুন্দর, স্বচ্ছ এবং ভালোভাবে চলবে।
নিয়মের ভিতরে চলবে এবং দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যায়। কিন্তু এগুলি যদি থাকে তাহলে কিন্তু বোর্ড ঠিকমতো চলে না। তো আমরা চাই যে এগুলি সঠিক তদন্ত হোক, বিচার হোক। এবং ভাই আমাদেরকে ঢালাও ভাবে না বলে একটু যদি স্পেসিফিক বলতেন ঠিক কোন কোন জায়গাগুলোতে হচ্ছে আপনারা এই অনিয়মগুলো দেখেন। আমি যতটুকু দুদকের রিপোর্টটা আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, সর্বক্ষেত্রে দুর্নীতি ছিল। এবং দুর্নীতি শুধু এটা নয়, তারপরে পাশাপাশি আপনার যে বোর্ডের যে নির্বাচনগুলি হতো সেটা তো একেবারে আরো কলুষিত। তবে একটি কথা কি, এই যে 5ই আগস্টের পরে এই যে 6 অক্টোবর, গত 6 অক্টোবর যে নির্বাচন হয়েছে সেটা সবকিছুকে হার মানিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আবার বলতে হয় আমাদের। সুতরাং আরেকটি জিনিস হলো, আপনি দেখবেন যে আমাদের তো এই যে 2006-07 পর্যন্ত আমরা যে অ্যাক্টিভিটিসগুলি করেছিলাম সেটার ধারাবাহিকতায় কিন্তু অনেক দিন বোর্ড চলেছে। তারপরে কিন্তু বোর্ডের আস্তে আস্তে কিন্তু ক্রিকেটের কিন্তু মানে অবনতি হয়েছে। এবং সেটা এখন দেখতে পাচ্ছেন ঢাকা লিগের কি অবস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কি অবস্থা। এখন যারা আছে তাদের ভিতরে নো চেইন অফ কমান্ড, এক একজন এক এক কথা বলে, তাদের ভিতরে মানে ঝগড়াঝাটি হয় বিভিন্ন ইস্যু নিয়ে। এবং মিডিয়াতে আমরা দেখি যে এক এক ডিরেক্টর এক এক রকম মানে কথা বলে বিতর্কিত হয়ে যাচ্ছে। তো এগুলি ক্রিকেটের জন্য ভালো নয়। সবকিছুর মূলে যদি বৈধভাবে সুন্দরভাবে নির্বাচিত হয়ে আসতো তাহলে আল্লাহর রহমত বরকত থাকতো, কিন্তু এটার ভিতরে তো কিছুই নেই। দেখেন কিভাবে কলুষিত করেছে ক্রিকেটকে। আমরা চাই এখন একটা, এই যে নতুন সরকারের কাছে আমাদের দাবি, বিএনপি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং আইনের শাসন চায়। সুতরাং আমরা এই যে অনিয়মগুলি হয়েছে এটার জন্য আমরা অবশ্যই চাইবো যে এটা সঠিক একটা বিচার হোক, এবং এই বিচারের মাধ্যমে কিন্তু আমরা হয়তো এই ক্রিকেট আবার তার হারানো গৌরব ফিরে পাবে। এবং খেলাধুলার মাধ্যমে আমি একটু বলি, খেলাধুলার মাধ্যমে আমাদের এই যে সারা দেশের আপনি গত 17 বছর দেখছেন যে যারা খেলোয়াড় আছে, অর্থাৎ আমাদের যুবক শ্রেণী, এটা ছেলে মেয়ে সবাই, তারা কিন্তু গত 17 বছর কিন্তু বিভিন্ন অনিয়মের দিকে গিয়েছে। আমি বলি যে মাদকের দিকে গিয়েছে, তারা অস্ত্র হাতে নিয়েছিল। এবং বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু তাদেরকে অকার্যকর করার জন্য এবং দেশকে নেতৃত্বহীন করার জন্য যে সমস্ত মানে অনিয়মগুলি করেছে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের যুবক শ্রেণী একসময় কিন্তু মানে তারা অন্ধকারে ডুবে গিয়েছিল। এখন এই যে গত কিছুদিন যাবৎ তারা কিন্তু আলোর মুখ দেখতে পাচ্ছে যে যদি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের মানে দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, হয়তো এই যুবক শ্রেণীকে আবার তারা ফিরে আসবে। এবং এটা একভাবে আসবে, সেটা হলো আমাদের মানে চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসন বলেছে যে তাদেরকে সঠিক পথে আনতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। সেটার জন্য কিন্তু এই যে বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিন্তু সুন্দর সুন্দর কথা বলা আছে। এবং আমাদের যুবক শ্রেণী এখন আলোর মুখ দেখতে পাচ্ছে যে হ্যাঁ, আমরা এখন সঠিক জায়গায় যাব। যারা খেলোয়াড় হবে পেশা, খেলাকে পেশা হিসাবে নেবে, যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং যারা কৃষিকাজে নিয়োজিত হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে যার যোগ্যতা অনুযায়ী যাবে। এবং তারা এটাই চায়, এবং তাদেরকে সঠিক পথে আনার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প কিছু নেই। এটা আমাদের চেয়ারপারসন উপলব্ধি করেছেন। এবং আমাদের এই যে কোটি কোটি যুবক শ্রেণী আছে, তারা কিন্তু এখন আশার আলো দেখছে। ইনশাল্লাহ তাদেরকে সঠিক পথে আনবেন আমাদের এই চেয়ারপারসন ইনশাল্লাহ। রাইট বাবু ভাই, একটু আমাদেরকে জানাবেন যে আমরা এর আগের কমিটিগুলোতে বা এর আগে যারা ছিলেন, আমরা অনেক রাজনৈতিক সিদ্ধান্ত দেখেছি। কেমন একটা ছোট্ট উদাহরণ দেই, যে বগুড়ার যে শহীদ চান্দ স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল, সেখানে গত কমিটিগুলোতে আমরা দেখেছি যে একেবারে খেলাই বন্ধ হয়ে গেছিল সেই স্টেডিয়ামে। একেবারে রাজনৈতিক একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। এই সরকারও কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা বা প্রভাবিত হতে পারে কিনা? আমি একটি কথা বলি, আমাদের তখনকার একটি স্লোগান ছিল ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দাও। সেটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের শহীদ চান্দ স্টেডিয়াম আমরা নির্মাণ করেছিলাম। সেখানে আন্তর্জাতিক খেলা হয়েছে এবং আন্তর্জাতিক খেলার রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো ওই মাঠে। আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, দেখেন, এবং সেখানে যে পিচগুলি তৈরি করা হয়েছিল সেগুলি কিন্তু বাংলাদেশের সেরা পিচ ছিল। এখন বাংলাদেশের যদি এখন 1000টা খেলোয়াড়কে জিজ্ঞেস করেন যারা বগুড়াতে খেলেছে যে বগুড়ার মাঠ কেমন, পিচ কেমন, সবাই একবারকে বলবে বাংলাদেশে এই ধরনের পিচ নেই। সেই মাঠটাকে কিভাবে চারণভূমিতে রূপান্তরিত করেছিল আস্তে আস্তে, ইন্টারন্যাশনাল ভেন্যু থেকে এটা আস্তে আস্তে নাম কাটিয়ে ডোমেস্টিক ক্রিকেটও সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। ডোমেস্টিক ক্রিকেটও সেখানে ঠিকমতো হতো না। তো এগুলি কিসের লক্ষণ? এগুলি রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা এগুলি চাইনি। আমরা চাই যে ঠিক আছে, যদি গোপালগঞ্জে ক্রিকেটের জন্য ভালো, ফুটবলের জন্য সেখানে স্টেডিয়াম তৈরি করা হোক, কোনো অসুবিধা নাই, সেখানে যেই ছেলেরা খেলবে। কিন্তু সেটা না করে একটি স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া, আন্তর্জাতিক খেলা ম্যাচ বন্ধ করে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এগুলি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছিলেন।
আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে এই ধরনের মাঠগুলি আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসুক এবং এখানে ভালো ভালো খেলা হোক। অবশ্যই বাবু ভাই, আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আরো একবার। আপনারা দেখছেন এখন মাঠে। বাবু ভাই, আমরা অনেকগুলো বিষয় নিয়েই আলাপ করছিলাম। বর্তমান কমিটিটা নিয়েও আপনি একটু বলছিলেন যে এবার যেভাবে ইলেকশন হয়েছে সেটি আগে সব কিছুকে হার মানিয়েছে। আমরা দেখেছি যে এই কমিটির ইলেকশনের আগে পরে আপনি নানাভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, সোচ্চার থেকেছেন। এখন যে কমিটিটা আছে এদের আসলে ভবিষ্যৎটা কি, বা এরা কোন দিকে যাচ্ছে? আমি একটি কথা বলি যে আমরা তো আমাদের আসার কথা বলেছিলাম যে 5ই আগস্টের পরে যা নির্বাচন হবে এটা এক্সাম্পল হিসাবে থাকবে, বাট ওটার প্রতিফলন আমরা তো দেখতে পাইনি। গত 6 অক্টোবর একটা অবৈধ এবং হস্তক্ষেপযুক্ত একটা ইলেকশন হয়েছে, যেটা ক্রীড়াঙ্গনের এবং সারা দেশের মানুষ কিন্তু কেউই মানতে পারছে না। তো এটার এই বোর্ডের এগেনস্টে কিন্তু আদালতে বিচারাধীন আছে একটি কেস, একটি বা দুটি। তো ইনশাল্লাহ আমরা চাই যে এখন নতুন সরকার আসবে এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের শাসনে বিশ্বাসী, বিচার বিভাগকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা এখন প্রধান কাজ। সুতরাং এখানে আমরা চাই ন্যায় বিচার এবং আমরা আশা করছি যে বিচারের মাধ্যমেই এই বোর্ডের ভবিষ্যৎ নির্ভর করছে, বিচার বিভাগের মাধ্যমে। এবং আমি ডেফিনেটলি শিওর যে এটার ব্যাপারে কিন্তু সবাই অবগত, প্রত্যেকটা ক্রীড়া সংগঠক, প্রত্যেকটা মানে আমাদের ব্যারিস্টার থেকে শুরু করে যারা প্রত্যেকেই কিন্তু এটার অবগত আছেন যে এটা কি প্রক্রিয়া নির্বাচন হয়েছে। সুতরাং আমরা আশা করি ন্যায় বিচার, এবং ন্যায় বিচারটা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আশা করছি, এবং এটার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, ন্যায়কে আমরা প্রতিষ্ঠা করব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং এটাই হবে ইনশাল্লাহ। যদি সেটাই হয়, সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডে আপনারা কি ধরনের প্রশাসন বা কি ধরনের প্রশাসক চান, মানে কাদেরকে আপনারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে দেখতে চান? ডেফিনেটলি এখানে যারা যোগ্য আছে, যারা অতীতে অনেক এক্সপিরিয়েন্সড অনেক সংগঠক আছে, যারা এই অনিয়ম দেখে বা এইসব নিয়ম বহির্ভূত কাজ দেখে অনেকে ইনভলভ হতে চাচ্ছে না। ইনশাল্লাহ যদি আইনের শাসন দেখে, সঠিক বিচার ব্যবস্থা দেখে এবং সঠিকভাবে যে দেশ পরিচালিত হয়, সবাই ফিরে আসবে এবং আমরা আশাবাদী যে সবাই আবার ফিরে আসবে এবং এই দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিবে, ক্রিকেটের দায়িত্ব নিবে। এবং এটার অপেক্ষায় কিন্তু অনেকেই আছে। এতদিন তারা অনেক কিছু বলতে পারতো না, আপনারা জানেন অতীতে অনেক কিছুই বলা যেত না, শুধু মুখ বুজে সহ্য করতে হতো, এরকমও গেছে। যদিও আমরা মিডিয়াতে অনেক সোচ্চার ছিলাম, বলেছি অনেক কথা, অনিয়ম ধরে দিয়েছি, কিন্তু এখন আমরা আশা করছি যে এই যেহেতু বোর্ড এবং একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক নির্বাচন চায় এবং সঠিক নির্বাচনটার জন্য অপেক্ষা করছিল এত বৎসর। সুতরাং এখন একটি সঠিক নির্বাচনের মাধ্যমে যারা এসছেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ইনশাল্লাহ। বাবু ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই যে বর্তমান যে কমিটিটা আছে এদেরকে আপনারা অবৈধ বলছেন, হস্তক্ষেপযুক্ত নির্বাচন বলছেন। তারপরে আমরা দেখলাম যে আপনাদের অধীনেই বেশ কিছু ক্লাব হচ্ছে, যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট হলো, আমরা দেখলাম যে বেশ কিছু ক্লাব হচ্ছে সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করলো, বয়কট করলো টুর্নামেন্ট। ক্রিকেটে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হলো। আপনি কি এটাকে জাস্টিফাই করতে পারেন? আসলে দেখেন, কোনো কিছু আমি আগেই বলেছি যে কোনো অবৈধ বোর্ডকে আমরা বৈধতা দিব না, এটা একটা প্রতিবাদ, এটাই হওয়া উচিত। আমরা তো এখনো সময় আছে, যদি বৈধ প্রক্রিয়া সব ঠিকঠাক থাকে, খেলা হবে, খেলার জায়গায় খেলা হবে, এটা আমরা চাই। তবে অবৈধভাবে কিছু হোক, অবৈধ কর্মকর্তাকে, অবৈধ বোর্ড পরিচালকদের বৈধতা দেওয়া, এটা আমাদের দায়িত্ব না। আর পর্যায়ক্রমে তারা কিন্তু এই ক্লাবগুলিকে অস্বীকার করেছে, তাদেরকে ইনসাল্ট করেছে, যেটার ফলস্বরূপ কিন্তু এই ভালো ভালো ক্লাব যেগুলো মোহামেডান, আবাহনী থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশনের 12টার ভিতরে 9টি ক্লাবই কিন্তু বলেছে যে এই বোর্ডের অধীনে আমরা খেলবো না। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই। সুতরাং আমরা চাই একটা স্বচ্ছতা। দেখেন অস্বচ্ছ বোর্ড কিভাবে মানে সিদ্ধান্ত নেয়। দেখেন এই ফার্স্ট ডিভিশন লিগ হঠাৎ করে শুরু করে দিয়েছে, সেখানে একবার ক্লাবগুলিকে পয়েন্ট দিচ্ছে, একবার নামিয়ে দিচ্ছে, এক রকম একই সিদ্ধান্ত। সুতরাং এই হাস্যকর পাত্রে পরিণত হয়েছে। এবং ক্রিকেটের কি অবস্থা আজকে, কোথায় গিয়েছে আমাদের ডোমেস্টিক লিগ, কোথায় গিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল খেলাগুলি। বিশ্বকাপ থেকে আমরা কিভাবে মানে আমরা নাম সরিয়ে নিলাম। এটা আইসিসির ইভেন্ট, আইসিসির মাধ্যমে এটা মানে সমাধা করলে হয়তো একটি সুন্দর সমাধা হতো, কিন্তু আমরা সরাসরি অনেক সিদ্ধান্ত নিয়ে পুরা বিশ্বকাপ থেকে আমরা ছিটকে পড়লাম। পাকিস্তানের জায়গায় খেলতে সবাই আমাদেরকে ব্যবহার করছে।
সুতরাং আমাদের দেশ, আমাদের ভালোটা আমাদেরই দেখতে হবে, আমাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরই দেখতে হবে, কিন্তু কোনো অবৈধ জিনিসকে আমরা বৈধতা দিব না, আমরা সঠিকভাবে থাকি। এর মাধ্যমে অনেকগুলো ক্রিকেটারের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেছে। বাবু ভাই, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ধরেন আপনারা ক্লাব থেকে আপনারা একটা ডিসিশন নিয়েছেন, কমিটির ব্যাপার, সংগঠকদের ব্যাপার, বোর্ডের ব্যাপার, কিন্তু অনেকগুলো ক্রিকেটার যারা ক্রিকেটটাই শুধুমাত্র খেলেন, ক্রিকেটটাই তাদের ক্যারিয়ার, ক্রিকেটটাই রুজি, তাদের যখন ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ে যায়, আপনারা সংগঠক হিসেবে নিশ্চয়ই তাদের কথাও আপনারা ভাবেন। আমি একটি কথা বলি যে অবশ্যই যারা খেলেনি তারা কিন্তু বিভিন্ন ক্লাব থেকে কিছুটা হলে সহায়তা পেয়েছে, মানে এটা খুবই কম সংখ্যায় এটা নিয়েছে সবাই কম বেশি নিয়েছে, এবং এটা এই টাকা পয়সা রুজির ব্যাপারটা এখানে মেইন না, মুখ্য বিষয় হলো খেলাধুলাটা। তো খেলাধুলাটা ইনশাল্লাহ সময় আছে, এখনো সময় মতো খেলাধুলা আবার হবে ইনশাল্লাহ বাংলাদেশে, এবং সঠিকভাবে হবে, এই অবৈধ কোনো জিনিসভাবে হবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি সঠিক নেতৃত্ব আসবে দেশে, সঠিকভাবে সবাই চলবে এবং দুর্নীতিমুক্ত দেশ হবে ইনশাল্লাহ। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলছি যে আমাদের দেশ দুর্নীতিমুক্ত থাকবে, সঠিক পথে চলবে, সৎ পথে চলবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। ক্রিকেট বোর্ড দুর্নীতিমুক্ত হতে পারবে কিনা, আমরা কদিন আগে একজন পরিচালককে বলতে শুনেছিলাম যে ক্রিকেট বোর্ডে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে তিনি একটা ঢালাও কথা বলেছিলেন একজন পরিচালককে আমরা শুনেছি। ক্রিকেট বোর্ড দুর্নীতিমুক্ত করা সম্ভব কিনা? সবকিছুই সম্ভব। এটা জনাব আরাফাত রহমান, মরহুম আরাফাত রহমান, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আধুনিক ক্রিকেটের উপকার। উনি যখন ক্রিকেট বোর্ডে ছিলেন দুর্নীতি কেউ করার সাহস পেয়েছে। সুতরাং আমাদের নেতৃত্ব যদি ঠিক থাকে কেউই কোনো দুর্নীতি করতে পারবে না ইনশাল্লাহ। এখন দেশ সঠিকভাবে চলবে, সৎভাবে চলবে, সঠিক পথে চলবে ইনশাল্লাহ। আমরা এটা আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ফেডারেশনগুলোকে কিভাবে দেখতে চান আর কি একজন সংগঠক হিসেবে? ডেফিনেটলি অন্যান্য ফেডারেশনগুলি কিন্তু এরকম হস্তক্ষেপ যুক্ত আছে এখনো, অনেকেই কিন্তু অবৈধভাবে এটা 17 বছরের ধারাবাহিকতা এখনো চলছে। সুতরাং সেগুলি কিন্তু পরিবর্তন আসবে এবং যোগ্য সংগঠকরা আসবে ইনশাল্লাহ। এবং আমি এটা বলতে পারি যারা সৎভাবে চালাবে, যারা সঠিক পথে চলবে, ন্যায়ভাবে চলবে, তারাই এখানে আসবে এবং যোগ্য দক্ষ সংগঠকরা এখানে ইনভলভ হবে। আমরাও সেটাই আশা করব। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যারা সবসময় আমরা শুনে এসেছি যে রাজনীতি মুক্ত করা হবে, আমরা আশা করব যে সত্যিকার অর্থেই রাজনীতি মুক্ত থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুবাতাস বইবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাংলাদেশকে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে, সেটা আমরা সবাই আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই। আপনাকে ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।